বৃদ্ধাশ্রম থেকে ছুটি নিয়ে মা তার ছদ্মবেশ বদলে বাড়িতে পৌঁছলেন। কিন্তু বাড়িতে পৌঁছে যে দৃশ্য দেখলাম তাতে আমার আত্মা কেঁপে উঠল। আশ্রয় বৃদ্ধাশ্রমের ৭ নম্বর রুমের দেয়ালে ৭৩০টা পেন্সিলের দাগ ছিল। ৬৫ বছরের শান্তিদেবী প্রথম দাগটা এঁকেছিলেন সেদিন, যেদিন তার ছেলে সমীর তাকে সেখানে রেখে গিয়েছিল। মা, আমি ৩০ দিন পর তোমাকে নিতে আসব, এই কথা বলে তার ছেলে চলে গিয়েছিল। শান্তিদেবী প্রতিদিন একটা করে দাগ কাটতেন এই আশায় যে ৩০ দিন পর তার ছেলে সমীর আসবে, দরজায় দাঁড়িয়ে বলবে, চলো মা, বাড়ি চলো। আর সেদিন তিনি হাসতে হাসতে সব দাগ মুছে ফেলবেন। কিন্তু দেয়ালের দাগ বাড়তেই থাকল। ৩০ দিনের জায়গায় ৭৩০ দিন কেটে গেল, কিন্তু ছেলে এলো না। এখন শান্তিদেবীর চোখের আশার অশ্রু শুকিয়ে গিয়েছে। যখনই আশ্রমের অন্য বুড়ো মহিলারা সেই দেয়াল দেখতেন, তাদের চোখও জলে ভরে যেত। সেদিন সকালে তার পাশের খাটের কৌশল্যা হঠাৎ ঘরে ছুটে এলো। তার চোখে অন্যরকম ঝলক। শান্তি, আমার ছেলে আমাকে নিতে এসেছে, এখন আমি বাকি জীবনটা পরিবারের সঙ্গে শান্তিতে কাটাবো। শান্তিদেবীর মুখে হালকা হাসি ফুটে উঠল, কিন্তু চোখে জল। কৌশল্যা তার কাপড়চোপড় ব্যাগে গুছিয়ে নিল। তার হাত কাঁপছিল আনন্দে, তার হাঁটায় যুবকের মতো তেজ। কিছুক্ষণ পর কৌশল্যা আশ্রমের সবাইকে খুশিতে বিদায় জানিয়ে চলে গেল। আর তারপর নীরবতা ফিরে এলো, সেই একই দম বন্ধ করা নীরবতা। শান্তিদেবী উঠে দেয়ালের কাছে গেলেন, পেন্সিলটা তুলে নিয়ে ভারী মনে আরেকটা দাগ কাটলেন, আর চোখ দিয়ে জল পড়তে শুরু করল। শান্তিদেবীর একটাই নিয়ম ছিল, প্রতি সকালে উঠে সবচেয়ে পরিষ্কার ধোয়া শাড়ি পরে চুল আছড়িয়ে আশ্রমের মেইন গেটের দিকে খোলা জানালার কাছে বসে থাকতেন, যেখান দিয়ে গাড়ি আসা যাওয়া করে। লোকে জিজ্ঞেস করত, খালা, এত সকালে এত সেজেগুজে কোথায় যাবেন? তিনি কিছু বলতেন না, শুধু হাসতেন। যখনই গাড়ির আওয়াজ আসত, তার বুকটা এক মুহূর্তের জন্য দূর দূর করে উঠত। তিনি তার কুচকানো আঙুল দিয়ে গ্রিলটা শক্ত করে ধরতেন। তারপর গাড়ি থামত, আর অচেনা কেউ নামত, আর শান্তিদেবীর আঙুল ধীরে ধীরে গ্রিল ছেড়ে দিত। কিন্তু এখন সেই অপেক্ষাও ধীরে ধীরে মরে যাচ্ছিল। এক সকালে আশ্রমের সব বুড়ো বুড়িরা কমন রুমে গল্প করছিল। কেউ পেনশনের কথা, কেউ ওষুধের কথা, কেউ নাতনির ক্লাস 12-এ ফার্স্ট হয়ে গর্ব করে বলছিল। টেবিলের ওপর একটা খবরের কাগজ পড়েছিল। শান্তিদেবী চুপচাপ সেটা তুলে নিলেন আর পাতা উল্টাতে লাগলেন। তারপর তার চোখ পড়ল একটা ছোট্ট বিজ্ঞাপনে। এক সম্ভ্রান্ত পরিবার ৫ বছরের শিশুর দেখাশোনার জন্য অভিজ্ঞ ও বিশ্বস্ত আয়া চায়। বেতন ১০,০০০ টাকা। অবিলম্বে যোগাযোগ করুন। নিচে ঠিকানা দেখে শান্তিদেবীর নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তিনি আরেকবার পড়লেন, তারপর তৃতীয়বার। মনে হলো চোখ বিশ্বাস করছে না। সেই ঠিকানা তার নিজের বাড়ির, যে বাড়ির ভিত্তি তিনি আর তার মৃত স্বামী সারা জীবনের সঞ্চয় দিয়ে গড়েছিলেন। আর তার ৫ বছরের নাতি আর্য তখনও ভালো করে কথা বলতে শেখেনি যখন তিনি সেখান থেকে চলে এসেছিলেন। হঠাৎ তার বুকে মমতার ঝড় উঠল, যা সব যুক্তি উড়িয়ে দিল। যদি সমীর আর তার বউ নেহা আয়া চায়, তাহলে বাড়িতে বাচ্চার দেখাশোনা করার কেউ নেই। তার নাতি আধুনিকতার কেরিয়ারের অন্ধ দৌড়ে একা হয়ে গেছে। তার মনে যুদ্ধ লেগে গেল। যাব, ২ বছর ধরে বাচ্চাটাকে কোলে নিইনি, তার চুলের গন্ধও ভুলে গেছি, আর এখন সেই বাচ্চা অন্যের কোলে বড় হবে? না, আমি এটা হতে দেব না। কিন্তু একই সঙ্গে আরেকটা আওয়াজ উঠল, তুমি নিজের ছেলের বাড়িতে ঝি হয়ে যাবে। যদি সমীর চিনে ফেলে আর বউ ৪ জনের সামনে বের করে দেয়, তাহলে সেই অপমান সহ্য করতে পারবে? সারা দিন এই মানসিক যন্ত্রণায় কেটে গেল। তার প্লেটের সবজি আর রুটি ঠান্ডা হয়ে রইল। বুড়োদের দৈনন্দিন কথাবার্তা আজ তার কানে শব্দ হয়ে লাগছিল। রাতে যখন পুরো আশ্রম ঘুমিয়ে পড়ল, তখন শান্তিদেবীর মনে ভয়ানক সংঘাত চলছিল। একদিকে মমতা চিৎকার করছিল, যাও শান্তিতে, এটাই তোমার সুযোগ, ছদ্মবেশে বাড়ি ফিরে যাও, নাতিকে একবার জড়িয়ে ধরো। কিন্তু অন্যদিকে অন্তরাত্মা ভয় পাচ্ছিল। কিন্তু তখন আর্যের মুখ মনে পড়ল। আর্যের সেই নির্দোষ মুখ, গোলাপের পাপড়ির মতো ঠোঁট, চুল থেকে পাউডার আর দুধের হালকা গন্ধ আসছে। মনে হলো সেই গন্ধ হঠাৎ ঘর ভরে দিয়েছে। তার চোখ থেকে ২ ফোঁটা গরম অশ্রু হাতের তালুতে পড়ল। আর তারপর বিশ্বের সব যুক্তি মমতার সামনে মাথা নত করতে বাধ্য হল। না, আমি যাব। যদি সমীর চিনেও ফেলে, সে হয়তো বকবে। যদি বউ অপমান করে, তাও আমি অচেনা মানুষের কোলে আমার নাতিকে ফেলে রাখব না। পরের দিন সকাল ঠিক ৯টায় শান্তিদেবী আশ্রমের ডিরেক্টর বিমলাজির অফিসে পৌঁছালেন। বিমলা দিদি, আমার ১ মাসের ছুটি লাগবে। বিমলাজি রেজিস্টার থেকে মুখ তুলে চশমা খুলে তাকালেন। ছুটি? কিন্তু খালা, তোমার ছেলে গত ২ বছরে শুধু টাকা পাঠিয়েছে, দেখা করতেও আসেনি। তুমি কোথায় যাবে? শান্তিদেবী চোখ নামিয়ে বললেন, আমার বড় বোন কানপুরে খুব অসুস্থ। মিথ্যে বলতে তার ঠোঁট কাঁপছিল। বিমলাজি এক মুহূর্ত তাকিয়ে রইলেন। তারপর গভীর শ্বাস নিয়ে রেজিস্টার খুলে এন্ট্রি করে আউটপাস দিলেন। নিজের যত্ন নিও খালা।
শান্তিদেবী স্লিপ হাতে ঘরে ফিরে এলেন। ভাবতে লাগলেন, কিন্তু আমি কিভাবে যাব, আর কি নামে? আজ নিজের বাড়িতে যেতে হলে নিজের অস্তিত্ব মুছে ফেলতে হবে, পরিচয় বদলাতে হবে, ছদ্মবেশ নিতে হবে। শান্তিদেবী ঘরের ঝাপসা আয়নার সামনে দাঁড়ালেন। অনেকদিন পর প্রথমবার নিজেকে ভালো করে দেখলেন। যা দেখলেন তাতে নিজেই চমকে গেলেন। ছদ্মবেশের জন্য নতুন কিছু করতে হবে না। 2 বছরের নিঃসঙ্গতা তার চেহারা অনেক বদলে দিয়েছে। চোখ বসে গেছে, গাল ঢুকে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে। ছেলের ছেড়ে যাওয়ার যন্ত্রণা তার চেহারা অনেকটাই বদলে দিয়েছে। দৃষ্টি কমে যাওয়ায় গত মাসে সরকারি হাসপাতাল থেকে মোটা কালো প্লাস্টিক ফ্রেমের চশমা নিয়েছিলেন। সেই চশমা নাকে লাগাতেই মনে হলো শান্তিদেবীর যা অবশিষ্ট পরিচয় ছিল সব ডুবে গেল। তিনি মৃত স্বামীর দেওয়া শেষ সোনার চুড়ি খুলে ব্যাগে রাখলেন। একটা ফ্যাকাশে রঙের কটন শাড়ি পরলেন। কোমর আর কাঁধ আরেকটু ঝুঁকিয়ে দিলেন। আবার আয়নায় দেখলেন। মনে হলো আয়নাও তাকে চিনতে অস্বীকার করছে। এ আর শান্তিদেবী নয়, এ অন্য এক মহিলা, সরস্বতী, নিরক্ষর, ক্লান্ত, পরাজিত, যে কয়েক টাকার বিনিময়ে কারো বাচ্চা মানুষ করতে যাচ্ছে। আশ্রমের বাইরের দুনিয়া আজ তার কাছে অন্যরকম লাগছিল। 2 বছর ধরে এই দুনিয়া দেখেননি। তিনি অটো নিয়ে বাসস্ট্যান্ডে গেলেন আর আগ্রার বাসে উঠলেন। সেখানে পৌঁছে যখন সেই কলোনিতে পা রাখলেন, তখন বুকটা খাঁচায় বন্দি পাখির মতো ধরফর করছিল। বিকেল 4টে। সরস্বতী, শান্তিদেবী নয়, সেই বড় বাড়ির সামনে দাঁড়িয়ে, যেটা তিনি আর তার মৃত স্বামী জীবনের সঞ্চয় দিয়ে বানিয়েছিলেন। তার চোখ পড়ল গেটের পিলারে, আর পা থেমে গেল। যেখানে একসময় মার্বেল পাথরে রামনিবাস লেখা ছিল, সেখানে এখন চকচকে পিতলের প্লেটে ইংরেজিতে সামিরিভিলা লেখা। শান্তিদেবীর চোখে জল এসে গেল, কিন্তু এখন কাঁদার সময় নয়। তিনি কোমর আরেকটু ঝুঁকিয়ে দিলেন, কাঁপা হাতে শাড়ির আঁচল টেনে মুখের অর্ধেক ঢেকে ফেললেন, যাতে শুধু ঝাপসা চোখ দেখা যায়। গেটের ভিতর উকি দিলেন। হ্যাঁ খালা, মাথা উঁচু করে ভিতরে কোথায় যাচ্ছ? পিছন থেকে কর্কশ ও উদাসীন গলা ভেসে এলো। শান্তিদেবী ঘুরে দেখলেন তার বউ নেহা গাড়ি থেকে নামছে, হাতে শপিং ব্যাগ, আর তাকে দেখে তাকিয়ে আছে। ম্যাডাম, শান্তিদেবী গলা চেপে বললেন, খবরের কাগজে দেখে বাচ্চার দেখাশোনার জন্য এসেছি। নেহা তাকে মাথা থেকে পা পর্যন্ত ঘৃণায় দেখে বলল, ঠিক আছে, ভিতরে চলো। সে সংক্ষেপে বলে হাই হিলের শব্দ তুলে এগিয়ে গেল। ড্রয়িং রুমের দরজা খুলতেই এয়ার কন্ডিশনারের ঠান্ডা হাওয়া শান্তিদেবীর মুখে লাগল। ভিতরে দামি রুম ফ্রেশনারের গন্ধ। সমীর সামনের সোফায় বসে, চোখে চশমা, সামনে ল্যাপটপ। শান্তিদেবী সমীরকে দেখেই পা যেন মাটিতে গেঁথে গেল। তার সমীর, তার আদরের ছেলে, আগের চেয়ে অনেক দুর্বল দেখাচ্ছে। কপালে গভীর ভাঁজ, অনেক স্ট্রেসে আছে। মায়ের বুক কেঁদে উঠল। মনে হলো ছুটে গিয়ে মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করি, বাবা, ঠিকমতো খাওয়া দাওয়া করিস? এত দুর্বল হয়ে গেছিস কেন? নিজের যত্ন নিস না কেন? কিন্তু তার পা মাটিতে আটকে রইল। সে জানত তার আর সমীরের মাঝে শুধু কয়েক ধাপ নয়, মর্যাদার দূরত্ব। ঠিক তখন নেহা মোবাইলে কথা বলতে বলতে সামনে এলো। বুড়িকে মাথা থেকে পা পর্যন্ত ঘৃণায় দেখে সমীরকে বলল, খবরের কাগজে বিজ্ঞাপন ছিল, কাজের জন্য এসেছে। সমীর একবার দেখে জিজ্ঞেস করল, আগে কোথায় কাজ করেছ? বয়স তো বেশি মনে হচ্ছে, বাচ্চার পিছনে দৌড়াতে পারবে তো? আর হ্যাঁ, কোনো রোগ টোগ নেই তো? হ্যাঁ বাবু, কোনো রোগ নেই, শুধু 2 বেলা খাবার আর একটা কাজ। শান্তিদেবী মাথা নিচু করে বললেন, ঠিক আছে। নেহা রূঢ়ভাবে বলল, আর্যকে সামলাতে হবে, খাওয়ানো, গোসল করানো, ঘুম পাড়ানো, দেখাশোনা করতে হবে। আর্য ঘুমালে বাকি ঘরের কাজও করতে হবে। আজ থেকেই কাজ শুরু করো, আর এখনই। তোমার কাজ পছন্দ হলে রাখব, মাসে 10,000 টাকা দেব। শান্তিদেবী চুপচাপ মাথা নেড়ে হ্যাঁ বললেন। সেই মুহূর্তে রামনিবাসের মালকিন চিরতরে মরে গেল, আর সমীর ভিলার ঝি সরস্বতীর জন্ম হলো তার দরজায়। এসো, ওখানে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছো কেন? ওপরের ঘরে যাও, আর্য ওখানেই আছে। নেহা মাথা না তুলে হুকুম করল, আর শান্তিদেবী ভারী মনে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন। বয়সের জন্য নয়, উত্তেজনায় তার দম বন্ধ হয়ে আসছিল, কারণ 2 বছর পর নাতিকে দেখতে যাচ্ছেন। ঘরের দরজা অর্ধেক খোলা। ভিতরের দৃশ্য দেখে তার বুক ধসে গেল। 5 বছরের নির্দোষ আর্য, যার চুল আগে আপেলের মতো লাল ছিল, এখন ফ্যাকাশে আর প্রাণহীন। কোমায় বসে মোবাইলের স্ক্রিনের দিকে চোখ স্থির। ঘরে খেলনা ছড়ানো, কিন্তু বাচ্চার মুখে আনন্দের চিহ্ন মাত্র নেই। শান্তিদেবী ধীরে ধীরে ঘরে ঢুকলেন। তার ছায়া দেয়ালে পড়ল, কিন্তু আর্য মুখ তুলে তাকাল না। সে যন্ত্রের মতো মোবাইল স্ক্রল করছিল। শান্তিদেবীর পা থেমে গেল। আঁচলের আড়াল থেকে তার ঠোঁট ফিসফিস করে উঠল, আর্য আমার বাবু। মনে হলো ছুটে গিয়ে কোলে তুলে এত আদর করব যে তার মুখের উদাসীনতা ধুয়ে যাবে, কিন্তু নিজেকে সামলালেন। তিনি এখন দিদিমা হয়ে আসেননি। বাবু,
তিনি গলা চেপে ডাকলেন। আর্য ঘাড় ঘুরিয়ে দেখল, চোখে কোনো উত্তেজনা নেই, শুধু টান। আরেকটা আয়া চাই না, এখান থেকে বেরিয়ে যাও। সে ভুরু কুচকে খেলনা মেঝেতে ছুড়ে দিল। শান্তিদেবী ভিতরে এলেন, সেই খেলনা তুলে নিয়ে আর্যের কাছে গিয়ে বসলেন। তার মাথায় হাত রেখে বললেন, তোমার জন্য পরোটা বানাবো? সে জিজ্ঞেস করেছিল গুড়ের পরোটা, কারণ তার বাবা সমীরও গুড়ের পরোটা পছন্দ করত। আর্য এক মুহূর্ত থামল, মোবাইল ছেড়ে প্রথমবার সরস্বতীর চোখের দিকে তাকালো। সেই ঝাপসা কুচকানো চোখে কিছু চেনা দেখল। আপনি কি করে জানলেন আমি গুড়ের পরোটা পছন্দ করি? আর্যের গলা একটু নরম হয়ে গেল। শান্তিদেবীর গলা বন্ধ হয়ে এলো। বাচ্চারা মিষ্টি পছন্দ করে, তাই বললেন, আর কাপা হাতে আর্যের মাথায় হাত বুলাতে লাগলেন। আর্যের নরম চুলে হাত পড়তেই আর্য চোখ বন্ধ করল। সেই স্পর্শ, সেই উষ্ণতা যা মাসের পর মাস পায়নি। সমীর আর নেহা তাকে দামি খেলনা আর গ্যাজেট দিত, কিন্তু ভালোবাসার স্পর্শ ছিল না। শান্তিদেবী যখন তাকে ভালোবেসে কথা বললেন, আর্যের মুখে হাসি ফুটল। তারপর হঠাৎ সে কাছে এসে তার কোলে মুখ লুকালো। মায়ের কাপড় থেকে সেই গন্ধ পেল যা তাকে ঘরের অনুভূতি দিল। খালা, আপনি যাবেন না তো? মা বাবা সবসময় ব্যস্ত, আমার খুব ভয় করে। আর্যের গলায় নির্দোষতা। শান্তিদেবী তাকে বুকে জড়িয়ে ধরলেন। সেই মুহূর্তে মনে হলো এখানে আসা সার্থক। সেই 5 বছরের নির্দোষ তার প্রয়োজন। ঠিক তখন নেহা ঘরের দরজায় এসে দাঁড়াল। সরস্বতী, তাকে বেশি আদর করো না, খাইয়ে ঘুম পাড়িয়ে দাও। আর শোনো, এর চেয়ে বেশি হিন্দিতে কথা বলবে না, তার স্কুলে সবাই ইংরেজি বলে। হুকুম দিয়ে চলে গেল। শান্তিদেবী আর্যকে আলতো করে আলাদা করলেন আর তার চোখের জল মুছিয়ে দিলেন। আমি যাব না বাবু, কখনো যাব না। আর্য তার হাত ধরল। তার ছোট হাতের গ্রিপে এত জোর যেন ডুবে যাওয়া দুনিয়ার শেষ ভরসা ধরে আছে। শান্তিদেবী বুঝলেন, এই বাড়িতে শুধু তিনি নন, তার নাতিও নিজের লোকেদের মাঝে অচেনার মতো দম বন্ধ হয়ে আছে। রান্নাঘরে ঢুকার সঙ্গে সঙ্গে শান্তিদেবীর মনে স্মৃতির বন্যা বয়ে গেল। আজও এখানকার দেয়ালে তার বানানো মশলার গন্ধ আর সমীরের বাবার সঙ্গে হালকা রসিকতা আর হাসির প্রতিধ্বনি লেগে আছে। তিনি সরস্বতী হয়ে রান্না করছিলেন, কিন্তু পুরনো শান্তিদেবীর মতো মন বারবার সমীরের প্রিয় খাবার রান্না করতে চাইছিল। এক সন্ধ্যায় নেহা কিটি পার্টিতে গেলে আর সমীর অফিস থেকে ফিরবে বলে শান্তিদেবী যত্ন করে সমীরের প্রিয় কেশরের ক্ষীর বানালেন। সমীর ক্লান্ত হয়ে বাড়ি ফিরলে তার সামনে ক্ষীরের বাটি রাখা হলো। সমীর প্রথম চামচ মুখে দিতেই থেমে গেল। সেই স্বাদে এক মুহূর্তের জন্য তার শৈশবের স্মৃতি জেগে উঠল। সমীর অবাক হয়ে বলল, কে বানিয়েছে ক্ষীর? ঠিক আমার ছোটবেলার মতো। এই কথা শুনে শান্তিদেবীর বুকে খোঁচা লাগল। পরিচয় প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে কেঁপে উঠলেন। তারপর হঠাৎ সমীরের ফোন বেজে উঠল। ফোনে কথা বলে সমীর বাটি সরিয়ে দিল। আর খাবো না, ক্যালোরি বেড়ে যাবে। শান্তিদেবী স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আজ বেঁচে গেলাম, এই ভেবে চুপচাপ বাটি তুলে নিয়ে চলে গেলেন। কিন্তু আসল ধাক্কা এখনও বাকি ছিল। 2 দিন পর সন্ধ্যায় নেহার কিটি পার্টি। শান্তিদেবী দেখলেন নেহা সেজেগুজে রান্নাঘরে এসে একটা শিশি থেকে অনেকটা সিরাপ আর্যের দুধের গ্লাসে মিশিয়ে দিল। শান্তিদেবীর চিন্তা হল, আর্য কি অসুস্থ? তাহলে এটা ওষুধ কেন? নেহা চলে গেলে তিনি দেখলেন এটা কাশির সিরাপের শিশি। নেহা দুধের গ্লাস নিয়ে ঘরের দিকে যাচ্ছিল। মায়ের মমতায় শান্তিদেবী নিজেকে সামলাতে পারলেন না। তিনি পিছনের ঘরে গেলেন। নেহা যেই গ্লাস আর্যের মুখে দিতে যাচ্ছে, শান্তিদেবী কাঁপা গলায় বললেন, ম্যাডাম, দুঃখিত, কিন্তু আর্যবাবু তো একদম ঠিক আছে। তাহলে এটা চাপিয়ে দিচ্ছেন কেন? তার তো কোনো সমস্যা নেই। নেহার হাত থেমে গেল। তার চোখে রাগ ঝলসে উঠল। সে শান্তিদেবীকে মাথা থেকে পা পর্যন্ত ঘৃণার দৃষ্টিতে দেখে ফিসফিস করে বলল, তোমার এত সাহস কি করে হলো আমাকে প্রশ্ন করার? তোমার জায়গা ভুলে যেও না সরস্বতী। তুমি এখানে শুধু কাজ করতে এসেছ। থাকতে চাইলে নিজের কাজ নিয়ে থাকো। এই ওষুধ তাকে শান্ত রাখার জন্য। এটা খেলে সে শান্তিতে ঘুমাবে। কিন্তু তুমি তো নিরক্ষর, তাই এসব তোমার বোঝার বাইরে। চুপচাপ কাজ করো আর আমার কাজে নাক গলিও না। এই বলে নেহা জোর করে সেই বিষাক্ত দুধ আর্যের গলায় ঢেলে দিল। শান্তিদেবীর বুক ধসে গেল, কিন্তু তিনি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে রইলেন। বেরিয়ে যাওয়ার সময় নেহা দরজা থেকে ঘুরে আরেকটা হুকুম দিল, শোনো, পার্টি থেকে আমি দেরি করে ফিরব। রান্নাঘরে অনেক বাসন পড়ে আছে, সব চকচকে করে রাখবে। আর কাপড়ের আলমারিতে রাখা সব কাপড় এখনই ঠিক করে রাখো। কাজে অলসতা সহ্য করব না। নেহার গাড়ির আওয়াজ চলে গেলে বাড়িতে নীরবতা নেমে এলো। শান্তিদেবী কাজ ছেড়ে তৎক্ষণাৎ আর্যের কাছে গেলেন। দেখে তার আত্মা কেঁপে উঠল যে মাত্র 10 মিনিট আগে যে বাচ্চা কিচিরমিচির করছিল সে এখন বিছানায় ঘুমিয়ে আছে। হঠাৎ কমন রুমের টিভিতে খবর মনে পড়ল যে অনেক কাশির সিরাপে প্রচুর পরিমাণে ঘুমের ওষুধ থাকে, আর আধুনিক বাবা মা তাদের বাচ্চাদের শান্ত রাখতে সেই সিরাপ ঘুমের ওষুধ হিসেবে দেয়। শান্তিদেবীর আত্মা কেঁপে উঠল। এটা ধীরে ধীরে বিষ,
নিজের পার্টি আর জাঁকজমকের জন্য এই মহিলা এই নির্দোষ বাচ্চাকে মৃত্যুর মতো ঘুম পাড়িয়ে দিচ্ছে। শান্তিদেবীর বুক ব্যথায় ভরে গেল। হায় ঈশ্বর, এটা কেমন বাড়ি? এখানে সম্পর্কের জায়গায় মর্যাদা আর ভালোবাসার জায়গায় নেশা। এটা বাড়ি নয়, সাজানো কবরস্থান, যেখানে জীবন্ত মানুষ দমবন্ধ হয়ে আছে। আরও কয়েকদিন কেটে গেল। এক রাতে শান্তিদেবীর ঘুম আসছিল না। তিনি পানি খেতে নিচে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন যখন সমীরের ঘর থেকে ফিসফিসানি শুনে থেমে গেলেন। দরজা সামান্য খোলা আর সমীর ভিতরে ফোনে কথা বলছিল, কিন্তু যা শুনলেন তাতে শান্তিদেবীর হৃৎস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। লয়ার স্যার, মায়ের ডেথ সার্টিফিকেট কোনোভাবে বানিয়ে দিন। সমীরের গলায় কোনো দ্বিধা নেই। আমাকে এই বাড়ি যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করতে হবে। যাই হোক, মা তো অন্য শহরের বৃদ্ধাশ্রমে বসে আছে, সে এখানে আর ফিরবে না। আমি কালই মায়ের ছবিতে মারা দিয়ে দেব। আশপাশের লোকদের বলবো মা তীর্থযাত্রায় গিয়ে সেখানে মারা গেছে। শান্তিদেবী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইলেন। সমীর আরও বলল, হ্যাঁ লইয়ার সাহেব, আপনার জন্য কি সমস্যা? টাকা নিয়ে চিন্তা করবেন না, যত টাকা চান দেব। কাজটা যত তাড়াতাড়ি সম্ভব করতে হবে, আর বাড়ি বিক্রি করে আমরা বিদেশে চলে যাব। শান্তিদেবীর মাথা ঘুরতে লাগল। যে ছেলেকে তিনি 9 মাস পেটে ধরেছিলেন, হাঁটতে শিখিয়েছিলেন, যত্ন করে বড় করেছিলেন, চোখের মণিতে রেখেছিলেন, আজ সেই ছেলে তাকে জীবিত অবস্থায় চিতা সাজাতে প্রস্তুত। তার বুকে প্রচণ্ড যন্ত্রণা হলো। এই যন্ত্রণা সমীর যেদিন তাকে আশ্রমে রেখে গিয়েছিল তার চেয়েও অনেক বেশি। সমীর ফোন রাখতেই তার মুখে এক মুহূর্তের জন্য অনুতাপের ছায়া পড়ল। সে মাথা ধরে চেয়ারে বসে পড়ল। তখন নেহা তার কাঁধে হাত রাখল। বেশি ভাবিস না সমীর, নেহা ঠান্ডা গলায় বলল। যা করছি আমাদের ভবিষ্যতের জন্য করছি। তুমি কি মনে করো মাকে বাড়ি বিক্রির কথা বললে সে রাজি হবে? একদম না। সে তার পুরনো স্মৃতি আঁকড়ে থাকবে, আর আমাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে। এখন ঘুমাও। নেহা লাইট নিভিয়ে দিল। দুজনেই ঘুমিয়ে পড়ল, কিন্তু শান্তিদেবীর চোখ একদম শুকিয়ে গেছে। তিনি নিজের ঘরে ফিরে গেছেন। অন্ধকার ঘরে সমীরের ছোটবেলার স্মৃতি সিনেমার মতো চোখের সামনে ভেসে উঠছিল। তিনি মনে করলেন ছোট সমীর বাজারের ভিড়ে ভয় পেয়ে মায়ের আঙুল ধরে থাকত, যেন ছাড়লে দুনিয়া শেষ হয়ে যাবে। সেই সমীর যে ছোটবেলায় সামান্য চোট লাগলেই কোলে লুকিয়ে চিৎকার করত, মা মা। আজ টাকার অন্ধ দৌড়ে সেই সমীর তার মায়ের অস্তিত্বই মুছে দিতে চলেছে। শান্তিদেবীর বুক চিৎকার করছিল, কবে থেকে তুই এত স্বার্থপর হয়ে গেলি? যে আঙুল ধরে হাঁটতে শিখেছিলি, আজ সেই আঙুল আমাকে মেরে ফেলতে চাইছে। তার ভিতরে সংকল্প জেগে উঠল। চোখের জল শুকিয়ে গেছে। তিনি ঠিক করলেন, যখন আমার ছেলে মনে মনে আমাকে মেরে ফেলেছে, তখন সরস্বতী হয়ে এই বাড়িতে থাকার কোনো মানে নেই। আমি জীবিত অবস্থায় নিজের মৃত্যু দেখে ফেলেছি, এখন এখানে এক মুহূর্তও থাকা পাপ। তিনি ঠিক করলেন, কাল চুপচাপ কাউকে না বলে চলে যাবেন সেই পুরনো বৃদ্ধাশ্রমে, অচেনাদের মাঝে, কারণ এখানে নিজের লোকেরাই খুনি। কিন্তু শান্তিদেবী জানতেন না পরের দিন সেই বাড়িতে কি তাণ্ডব হতে চলেছে। পরের দুপুরে নেহা যথারীতি হাই সোসাইটি পার্টিতে যাওয়ার জন্য তৈরি। সে উদাসীনভাবে আর্যকে সেই ওষুধ দিয়ে ঝিকে বলল, আমি যাচ্ছি। আর্য ঘুমাচ্ছে, আমি না আসা পর্যন্ত তাকে জাগাবে না। সব ঘরের কাজ শেষ করো। সমীর অফিসে চলে গেছে। শান্তিদেবী লক্ষ্য করলেন আর্য ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুম পেয়ে গেল, আর কয়েক মিনিটের মধ্যে গভীর ঘুমে তলিয়ে গেল। এখানে আর থাকার কোনো মানে নেই। তিনি নিজেকে বললেন, সরস্বতী হয়ে এখানে ধীরে ধীরে মরার চেয়ে আশ্রমের নিঃসঙ্গতায় মরা ভালো। কিন্তু যাওয়ার আগে তার মমতা তাকে কাগজ কলম নিতে বাধ্য করল। কাপা হাতে সমীরের উদ্দেশ্যে একটা চিঠি লিখে সমীরের ঘরের টেবিলে রেখে দিলেন। তিনি ব্যাগ তুলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিলেন যখন হঠাৎ প্রচণ্ড পোড়া গন্ধ পেলেন। তিনি চারদিকে উদ্বিগ্ন হয়ে তাকালেন। সব শান্ত, কিন্তু উপরের দিকে তাকালেই চমকে উঠলেন। প্রথম তলার ইলেকট্রিক বোর্ড থেকে স্পার্ক হয়ে বিস্ফোরণ আর ভারী সিল্কের পর্দায় আগুন লেগে গেছে। আগুনের শিখা ক্ষুধার্ত অজগরের মতো দ্রুত বাড়ছে। শান্তিদেবীর প্রথম চিন্তা ছিল প্রাণ বাঁচাতে ছুটে বেরিয়ে যাওয়া, কিন্তু তারপর মনে পড়ল উপরের ঘরে আর্য আছে, তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, সে চাইলেও জাগবে না। আর্য আমার বাবু। শান্তিদেবীর গলা থেকে চিৎকার বেরিয়ে এলো। তিনি ব্যাগ মেঝেতে ফেলে দিলেন। জানি না কোত্থেকে তার বুড়ো হাড়ে বিদ্যুতের মতো তেজ এলো। বাইরে ছুটে যাওয়ার বদলে তিনি আগুনের নাচ শুরু হয়েছে সেই ঘরের দিকে ছুটলেন। তিনি রান্নাঘর থেকে এক জগ পানি নিয়ে নিজের উপর ঢেলে দিলেন। কাছে রাখা একটা শাল ভিজিয়ে শরীরে জড়িয়ে নিলেন। আগুন ছিঁড়ে ওপরে পৌঁছালেন। আর্যের ঘর ধোঁয়ায় ভরে গেছে। সেই নির্দোষ বাচ্চা অজ্ঞান হয়ে পড়ে আছে। শান্তিদেবী তাকে ঝাঁকালেন, ওঠো আর্য, তাড়াতাড়ি ওঠো বাবু, এখান থেকে পালাতে হবে। কিন্তু আর্য জাগল না। এক মুহূর্ত নষ্ট না করে শান্তিদেবী আর্যকে সেই ভেজা শালে জড়িয়ে তার বুড়ো বুকে পাথরের মতো শক্ত করে জড়িয়ে ধরলেন। নামতে শুরু করতেই ছাদ থেকে ভারী জ্বলন্ত কাঠের বিম ভেঙে তার পিঠের ওপর সরাসরি পড়ল। যন্ত্রণার চিৎকার তার গলায় আটকে গেল। তার শাড়ি আগুন ধরে গেল। পিঠ পুড়ছে, কিন্তু আর্যের ওপর তার গ্রিপ আলগা হলো না। তিনি শেষ শক্তি জড়ো করে নিজেকে সিঁড়ি দিয়ে ঠেলে নামালেন, যাতে আর্য তার শরীরের আড়ালে নিরাপদে পৌঁছায়। বাইরে লোকজনের ভিড় জমে গেছে। সমীর আর নেহাও খবর পেয়ে ছুটে এসেছে।
সমীর পাগলের মতো চিৎকার করছে, আমার ছেলে ভেতরে আছে, কেউ বাঁচাও। কিন্তু আগুনের ভয়াবহতা দেখে ফায়ার ফাইটাররাও হতবাক। তারপর কালো ধোঁয়া থেকে একটা জ্বলন্ত মূর্তি বেরিয়ে কয়েক পা এগিয়ে মাটিতে পড়ে গেল। ফায়ার ফাইটাররা ছুটে এসে সেই মূর্তির কোল থেকে আর্যকে উদ্ধার করল। বাচ্চা নিরাপদ, কারণ শাল ভেজা ছিল। সমীর আর্যকে শক্ত করে জড়িয়ে ধরল, আমার বাচ্চা। তারপর তার চোখ পড়ল জ্বলন্ত মহিলার দিকে, যাকে স্ট্রেচারে তোলা হচ্ছে। তিনি এগিয়ে গেলেন তার ছেলেকে বাঁচানো আয়াকে দেখতে, কিন্তু স্ট্রেচারের কাছে যেতেই তার পায়ের নিচের মাটি সরে গেল। আগুনের তাপ আর সংগ্রামে মহিলার মুখ থেকে মোটা ফ্রেমের চশমা খসে পড়েছে, আর যে আঁচল দিয়ে এতদিন মুখ ঢেকে রেখেছিলেন তাও সরে গেছে। সমীরের হৃৎস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। সেই দোলানো মুখ, সেই চোখ, মনে হলো নিজের মায়ের দিকে তাকিয়ে আছে। কিন্তু তার মন মানতে চাইছে না যে আশ্রমে থাকা মা এখানে হতে পারে। হাসপাতালে পৌঁছে ডাক্তার সমীরকে বললেন, বাচ্চা ঠিক আছে, শুধু সামান্য আঁচড়। কিন্তু সেই আয়ার অবস্থা খুব গুরুতর, সে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আর্য নিরাপদ জেনে সমীর বাড়ির অবস্থা দেখতে ফিরে এলো। নেহা এখনও হাসপাতালে। ফায়ার ব্রিগেড আগুন নিভিয়ে দিয়েছে, কিন্তু বাড়ির চারদিকে ছাই আর ধোঁয়ার গন্ধ। সমীর ঘর পরিদর্শন করতে গিয়ে তার টেবিলে রাখা একটা কাগজ দেখতে পেল। আগুনের শিখা সেই ঘরে পৌঁছায়নি, তাই কাগজটা নিরাপদ। সমীর কৌতূহলে কাগজটা তুলে নিল। হাতের লেখা দেখেই স্তম্ভিত। এটা তার মায়ের হাতের লেখা, কিন্তু মায়ের চিঠি এখানে কি করে? সে অবাক। কাঁপা হাতে সমীর চিঠি পড়তে শুরু করল। সমীর, আমার বাবু, দীর্ঘায়ু হও। যেদিন তুমি আমাকে আশ্রমে রেখে গিয়েছিলে সেদিন বলেছিলে ৩০ দিন পর নিতে আসবে, কিন্তু তুমি আমাকে ভুলে গেছ। তাই আমি নিজেই এসেছি, মা হয়ে নয়, আয়া হয়ে। এই বাড়ি ঝাড়ু দিয়েছি, মুছে দিয়েছি, সব আয়ার কাজ করেছি, কিন্তু দুঃখ ছিল না, কারণ এই অজুহাতে প্রতিদিন ছেলে আর নাতির মুখ দেখতে পাচ্ছিলাম। বাবু, সেই ছোট বাচ্চা আর্য খুব একা, তার মা বাবার ভালোবাসা আর সমর্থন খুব দরকার। আমি অনুরোধ করছি, আধুনিকতা আর মর্যাদার নামে সেই ছোট বাচ্চার জীবন নষ্ট করো না। নিজের সুবিধার জন্য আর পার্টির জন্য বউ প্রতিদিন তাকে কাশির সিরাপ দেয়, যাতে সে ঘন্টার পর ঘন্টা ঘুমিয়ে থাকে। কিন্তু বাবু, তার ঘুমের ওষুধ দরকার নেই, তোমাদের দুজনের ভালোবাসা দরকার। নেহাকেও বুঝিয়ে দাও যেন আমার আর্যের যত্ন নেয়, কারণ আজ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ বাবু, গতরাতে তোমরা লয়ারের সঙ্গে যা বলছিলে আমি শুনেছি। আমি জীবিত অবস্থায় আমার ছবিতে মালা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছ, কিন্তু ক্ষতি নেই বাবু, আমি নিজেই তোমার জীবন থেকে চিরতরে চলে যাচ্ছি। তোমাকে শেষবার জড়িয়ে ধরার ইচ্ছা অপূর্ণ রয়ে গেল। তোমার দুর্ভাগ্য মা। চিঠিটা সমীরের হাত থেকে খসে মেঝেতে পড়ে গেল। তার পুরো শরীর কাঁপতে লাগল, চোখ বড় বড়। সে এসেছিল, সেই সরস্বতী আমার মা। আমার ছেলেকে বাঁচাতে আগুনে ঝাঁপ দিয়েছে। সমীরের গলা থেকে যন্ত্রণার চিৎকার বেরিয়ে এলো, আর সে পাগলের মতো হাসপাতালের দিকে ছুটল। তাকে এমন অবস্থায় দেখে নেহা জিজ্ঞেস করল, কি হয়েছে, তুমি এত ঘাবড়ে গেছো কেন? সমীর কাঁপা হাটে সেই চিঠি নেহাকে দিল। মা! সমীরের গলা থেকে যন্ত্রণার চিৎকার বেরিয়ে এলো, আর সে কাঁদতে কাঁদতে সোজা আইসিইউর ভেতর ছুটল। শান্তিদেবী সামনে শুয়ে আছেন, ব্যান্ডেজে জড়ানো, নিশ্চল অবস্থায়। তার হার্টবিট মনিটরে মরে যাচ্ছে। সমীর তার বিছানার কাছে হাঁটু গেড়ে বসে পড়ল। মা, আমাকে ক্ষমা করে দাও মা, আমি স্বার্থপরতায় অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি দুনিয়ার সবচেয়ে ঘৃণ্য ছেলে। মা, চুপ খোলো আর দেখো, তোমার সমীর এসেছে। তখন সেখানে উপস্থিত ডাক্তার আর্যকে পরীক্ষা করতে করতে যা বললেন, তাতে সমীরের আত্মা ছিন্ন ভিন্ন হয়ে গেল। ডাক্তার গম্ভীর গলায় বললেন, অসাধারণ, এই বৃদ্ধ মহিলার সাহসকে ঈশ্বরও স্যালিউট করবেন। নিজে 80% পুড়ে গেছেন, তার পিঠ আর হাত পুরোপুরি পুড়ে গেছে, কিন্তু তিনি বাচ্চাকে বুকের সঙ্গে এত শক্ত করে ধরে রেখেছিলেন যে তার চোখের একটা শিখাও এই নির্দোষকে স্পর্শ করতে পারেনি। তিনি নিজে চিতা হয়ে গেলেন, কিন্তু বাচ্চার জন্য ঢাল হয়ে গেলেন। ডাক্তারের এই কথায় সমীরের শরীরে ফুটন্ত লাভা ভরে গেল। দূরে দাঁড়ানো নেহাও জোরে কাঁদছিল, সে কাঁপছিল। সে স্বপ্নেও ভাবেনি যে বুড়ো মাকে সে সবসময় অপমান করত, যার থেকে ছেলেকে আলাদা করেছিল, যাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, সেই মা আজ নিজেকে পুড়িয়ে তার ছেলেকে জীবন দিয়েছে। আজ নেহার সব অহংকার মায়ের ভালোবাসার সামনে ছাই হয়ে গেছে। তারপর ডাক্তার আর্যের চোখ টর্চ দিয়ে দেখতে দেখতে ভুরু কুচকালেন। কিন্তু একটা জিনিস আমি বুঝতে পারছি না, বাড়িতে এত ভয়ানক আগুন ছিল, এত ধোঁয়া আর শব্দ, তবু এই বাচ্চা তার জায়গা থেকে একটুও নড়েছিল কেন? এত গভীর অজ্ঞান অবস্থায় যেন তাকে কোনো ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। যদি এই মা তাকে না নিয়ে আসতেন, তাহলে এই বাচ্চা ঘুমের মধ্যে মারা যেত। ডাক্তারের কথা শুনে সমীর পাশে দাঁড়ানো নেহার দিকে জ্বলন্ত চোখে তাকাল। নেহার মাথা লজ্জা আর অপরাধে নিচু হয়ে গেল। সমীর বুঝলেন চিঠির প্রতিটা কথা সত্যি। তখন শান্তিদেবীর চোখের পাতা ধীরে ধীরে নড়ল।
তার ফ্যাকাশে মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। তিনি শেষ শক্তি জড়ো করে খুব নিচু গলায় বললেন, আমার আর্য ঠিক আছে তো? হ্যাঁ মা, একদম ঠিক আছে, সমীর কাঁদতে কাঁদতে বলল। আর আপনিও সেরে উঠবেন। কিন্তু শান্তিদেবীর শ্বাস এখন খুব দ্রুত হচ্ছে। কাঁদতে কাঁদতে সমীর তাই পোড়া হাত নিজের গালে রাখল। মা, তোমার কিছু হবে না, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। শান্তিদেবী কষ্ট করে হালকা হাসি নিয়ে বললেন, এখন তোমাকে আমার জন্য নকল ডেথ সার্টিফিকেট বানাতে হবে না। আর কয়েক মুহূর্ত পর তার ঠোঁটে সেই হাসি চিরকালের জন্য রয়ে গেল। তার চোখ বন্ধ হয়ে গেল, আর ঘাড় একপাশে কাঁধ হয়ে গেল। ইসিজি মনিটরের সোজা লাইন আর একটা লম্বা তীক্ষ্ণ হিসহিস শব্দ হাসপাতালের নীরবতা ভেঙে দিল। মা! সমীর তার মায়ের শরীর জড়িয়ে এত জোরে কাঁদল যে ডাক্তার, নার্স আর সেখানে দাঁড়ানো নেহার চোখেও জল এসে গেল। যে এতদিন শাশুড়িকে শুধু বোঝা মনে করত, আজ সেই নেহার অহংকার মায়ের মহান ত্যাগের সামনে মরে গেছে। সমীর চিৎকার করছিল, ওঠো মা, আমি বিদেশ যেতে চাই না, আমি শুধু আমার মাকে চাই। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। বন্ধুরা, এটা কি শুধু গল্প? না, এটা আধুনিক সমাজের কঠিন সত্য। আজ মানুষ চাঁদে পৌঁছে গেছে, কিন্তু নিজের ঘরের বুড়োদের হৃদয়ে পৌঁছনোর রাস্তা ভুলে গেছে। যতদিন বাবা মা জীবিত আছেন তাদের সম্মান করো, কারণ তাদের ছবিতে সোনার মালা দিলেও জীবিত অবস্থায় কয়েক মুহূর্তের ভালোবাসার সামনে তা কখনো মিলবে না। তাই বন্ধুরা, এই গল্পটা কেমন লাগলো লাইক আর কমেন্ট করে জানিয়ে দিন। গল্প ভালো লাগলে ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করুন। হয়তো আপনার একটা শেয়ার কোনো সমীরের মতো মানুষকে শেখাবে যে বাবা মা জীবিত থাকতেই তাদের সম্মান করতে হয়।